এই ইকোনমিক্সে আমাদের অল্প একটু যদি আমরা একটু টেকনিক অবলম্বন করে পড়ি তাহলে আমাদের এটা অনেক সহজ হবে। যদি একটু টেকনিক অবলম্বন করে পড়ি তাহলে আমাদের কাছে এটা সহজ লাগবে। আর যদি হা হুতাশ করি, হ্যাঁ কি করবো, কেমনে কি করবো, তাহলে আমাদের কাছে এটা জটিল লাগবে। তো ওইরকম জটিলতায় আমরা ভুগবো না, একটু টেকনিক অবলম্বন করে পড়বো। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে প্রায় 27টি প্রশ্ন দেওয়া আছে। আর সবচেয়ে আমাদের যে সমস্যাটা হয় সে সমস্যাটা হচ্ছে যে আমরা প্রশ্ন ধরতে পারি না। হ্যাঁ, এটা আমাদের অনেক বড় একটা সমস্যা, যে ওই প্রশ্নে আপনি পড়ছেন বা জানেনও, কিন্তু আপনি প্রশ্নটা ধরতে পারছেন না, যার কারণে আপনি হয়তো ওটা লেখা হয় না। তো যেহেতু অনেকগুলো ক্লাস দিয়েছি আমি, প্রায় 25-26টার মতো ক্লাস শুধু ইকোনমিক্সের ক্লাসই পাবো। টোটাল 52 দিন সময় পাবো। 52 দিন সময়ের মধ্যে আমরা অর্ধেক ইকোনমিক্সের ক্লাসই আছে, মানে 26 দিন ইকোনমিক্সের ক্লাস আছে একদিন পর পর। আর এটা আরো বাড়াবো, ইকোনমিক্স যাদের আছে এটা আরো বাড়াতে হবে, কারণ অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সহজ, সেই সাবজেক্টগুলো শেষ হয়ে গেলে ওই সাবজেক্ট কমিয়ে দিয়ে শুধু ইকোনমিক্সে ধরবো। আচ্ছা, আমরা ইকোনমিক্সের এখানে এই যে অর্থনৈতিক কি বা ইকোনমিক্স কি, এই জিনিসটা কিন্তু আমাদের মানে খুব কম আসে সংজ্ঞাটা। এটা কাকে বলে, এত সিম্পল প্রশ্ন কিন্তু খুবই কম আসে। এটা কিন্তু আমাদের চাইবে না, তারপরেও আমাদের জেনে রাখতে হবে। যে কোনো সাবজেক্ট পড়তে গেলে আমাদের ওই সাবজেক্টটা কাকে বলে অন্ততপক্ষে এটা আমাদের জানতে হবে। তো এখানে অনেক কিছু লেখা আছে, এটা বলা আছে এরকম অর্থনীতির সংজ্ঞা, যে অর্থনীতি শব্দটি এসেছে গ্রিক শব্দ ওকাইনোমিয়া থেকে, যার দ্বারা গার্হস্থ্য ব্যবস্থাপনা বোঝায়। মূলত গার্হস্থ্য ব্যবস্থাপনা ও অর্থনীতির ব্যবস্থাপনা প্রায় একই ধরনের। অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। এই যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সংজ্ঞাগুলোর মধ্যে এগুলো তো পড়তে হবে, প্লাস এটা মুখস্থ করতে হবে। আর অন্যান্য যে চিত্রগুলো আছে, গ্রাফগুলো আছে, ওগুলো আমি আপনাদের খুব ভালো মতো বুঝাইবো। এখানে আমাদের এই অর্থনৈতিক জন্য অ্যাডাম স্মিথের যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে। আর এল রবিন্সের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমাদের ভালো মতো মনে রাখতে হবে। তো সংজ্ঞাগুলো মনে রাখা অনেক টাফ ব্যাপার। এটা যে হুবহু আমাদের মনে রাখতে হবে ওইরকম আপনাদের আমি বলবো না যে এটা একবারে মুখস্থ করে যান, ওইরকম না। অর্থনীতি কি, এই সংজ্ঞাটা বা অর্থনীতি কাকে বলে, এটা কিন্তু খুব কম আসে। এত কমন প্রশ্ন, এত সিম্পল প্রশ্ন খুব কম আসে, তবে আমাদের জানা প্রয়োজন। তো সংজ্ঞাটা সহজ আছে। এটা অ্যাডাম স্মিথের যে সংজ্ঞাটা বলা আছে, যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে অনুসন্ধান করে। আর এল রবিন্সের সংজ্ঞাটা আমাদের একটু বিজ্ঞানসম্মত সংজ্ঞা, যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের, লাইনটা কেটে গেছে, যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে মানব বিষয়ের আচরণ নিয়ে একটু মিস করবেন। মানব আচরণ সম্বন্ধে আলোচনা করে। এই যে এই সংজ্ঞাটার মধ্যে আমাদের অনেক কিছু পূর্ণতা পেয়েছে। এল রবিন্সের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার মধ্যে অনেক কিছু পূর্ণতা পেয়েছে আর কি ইকোনমিক্স। যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব, আপনার আমার অসীম অভাব আছে, বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ, আমাদের সম্পদটা রয়েছে সীমিত এবং সেটা বিকল্প ব্যবহারযোগ্য। যে আপনি আপনার এই মুহূর্তে চা বা কফির চাহিদা প্রয়োজন অনুভব করছেন, সে চার চাহিদা কফি দ্বারা বা কফির চাহিদা চা দ্বারা আপনি অভাবটা মোচন করতে পারেন, কিন্তু সে সম্পদের পরিমাণটা সীমিত। যে এটা যে অ্যাভেলেবল একবার সব মানে সারা জীবনের জন্য আছে এরকম না। আপনার চাহিদা থাকবে সারা জীবন, বাট আপনি ওই সম্পদ বা অতটুকু সম্পদ, অভাব মোচনের জন্য সম্পদ আপনার কাছে সারা জীবন নাও থাকতে পারে। সেই কথাটা এখানে বলেছে, যে বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ। বিকল্প পণ্য কি, সীমিত সম্পদ কি, এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। বিকল্প বলতে একটা চাহিদা যখন আরেকটা পণ্য দ্বারা পূরণ করা হয়, সেটা হচ্ছে বিকল্প সম্পদ, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে আমরা দেখব। সীমিত সম্পদ আমরা জানি যে অসীম
অসীম যেটা নয়, যেটা হচ্ছে লিমিটেড আকারে যে সম্পদটা থাকে। পৃথিবীতে সকল সম্পদই হচ্ছে আমাদের সীমিত। আর মানব আচরণ সম্পর্কিত যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা পরবর্তী অধ্যায়গুলোতে দেখবো। তো এই এল রবিন্সের সংজ্ঞাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। এটা মুখস্থ যে হুবহু মাথায় রাখতে হবে এরকম না। এই অর্থনীতি কি বা কাকে বলে এটা খুব কম আসে, তবে আমাদের পড়ে রাখতে হবে। আমাদের যেহেতু এটা অর্থনীতির পাঠের আলোচনা, এই সংজ্ঞাটা অবশ্যই আমাদের জানতে হবে। আচ্ছা, অর্থনীতি কি, আমরা এই জিনিসটা আমরা সর্বশেষে বলা আছে এরকম যে অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব, এই কথাটা সংজ্ঞার মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। যে মানুষের অসীম অভাব মানে আপনার আমার অভাব অসীম এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে। এই অসীম অভাব আর বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ, অসীম অভাব আর সীমিত সম্পদ, এই দুইটা শব্দ এর মধ্যে আলোচনা করতে হবে, সংজ্ঞার মধ্যে রাখতেই হবে, তাহলে সংজ্ঞাটা আপনার পূর্ণতা পাবে। আচ্ছা, এটা পড়ে নেবেন, এটা এমন কিছু বোঝার নেই, তবে যে পয়েন্টগুলো আমাদের ধরতে হবে সেই পয়েন্টগুলো আপনাদের একটু ধরিয়ে দিলাম। এই দুইটা শব্দ আপনারা অবশ্যই সংজ্ঞার মধ্যে উল্লেখ করবেন। এটা আর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের আগামীতে 99-এ মানে আসার খুবই সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে এটা যে হাউ মাইক্রোইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রোইকোনমিক্স আর ডিফারেন্ট। কিভাবে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি হতে ভিন্ন, অথবা ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখুন। তো ব্যষ্টিক আর সামষ্টিক এই কথাগুলোর সাথে আমরা অনেক আগে থেকে জড়িত, অনেক আগে থেকে জড়িত। ব্যষ্টিক শব্দের অর্থ কি আমরা অনেক সময় ভুলে যাই যে ব্যষ্টিক শব্দের অর্থ কি। তাহলে তার বিপরীতে আপনি দেখবেন সামষ্টিক। সামষ্টিকের মানেটা মাথার মধ্যে যদি নিয়ে আসতে পারেন তাহলে ব্যষ্টিক এমনি বলতে পারবেন। সামষ্টিক মানে তো সামগ্রিক, সবার বোঝায়, সবার স্বার্থ যেখানে সমর্পণ সেটা সামষ্টিক। তাহলে ব্যষ্টিক কি, সামষ্টিকের বিপরীত, তার মানে কি ক্ষুদ্র স্বার্থ বা ছোট স্বার্থ। তাহলে অর্থনীতির যে শাখায় ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের ব্যষ্টিক। এমনি এটা সাধারণ আলোচনা আর কি, আমরা পড়ার মধ্যে পড়ে যাচ্ছি, এটা আপনাদের মানে মাথায় যেন সহজে থাকে এই জন্য আমি এই বিষয়গুলো আপনাদের নক করছি আর কি। তার সামষ্টিক বিষয়গুলো হচ্ছে সমগ্র জাতি, সারা বাংলাদেশের জাতীয় আয়, জাতীয় আয় এটা হচ্ছে সামষ্টিক। আর ক্ষুদ্র ক্ষুদ্র কোনো পরিবারের আয়, কোনো কোম্পানির আয়, এই জিনিসগুলো হচ্ছে ব্যষ্টিক। তাহলে ব্যষ্টিক হচ্ছে কি কোনো একক ব্যক্তি বা ছোট ছোট বা ক্ষুদ্র অংশের যে অর্থনীতির বিষয়গুলো নিয়ে যেগুলো আলোচনা হয় সেটা হচ্ছে ব্যষ্টিক। আর সামষ্টিকটা হচ্ছে তাহলে কি, সামষ্টিকটা হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বা একটা দেশের সামগ্রিক জনগোষ্ঠীর যে অর্থনীতির আলোচনা সেটা হচ্ছে আমাদের কাছে সামষ্টিক অর্থনীতি। এটা হচ্ছে সাধারণ ভাবে যেটা আমরা বুঝি। আর এখানে সংজ্ঞাগত দিক থেকে যদি আমরা দেখি বইয়ের ভাষায় যেটাকে বলে, বইয়ে যেভাবে লেখা আছে, আমার এই নোট আপনাদের কাছে শুধুমাত্র হেল্পের জন্য, আপনারা বানে লিখবেন অনেক ভালো মার্ক পাবেন, এটা আমি শুরু থেকেই বলে আসছি। সংজ্ঞা এখানে বলা আছে অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। তাহলে ব্যষ্টিক অর্থনীতি হলো কোনো একক ব্যক্তি বা কোনো একক প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে যেটা আলোচনা করে সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। তাহলে অপরদিকে অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার সামগ্রিক আচার আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। এখন এই কথাটা আপনার কাছে মানে হয়তো মনে নাও থাকতে পারে, ভুলে গেছেন যে এটা কেমনে লিখবেন। তাহলে ব্যষ্টিকের বিপরীতটা ভাববেন, ব্যষ্টিকের বিপরীত কি, সামষ্টিক। তাহলে সামষ্টিক বলতে এখানে আপনি বাংলাদেশের কথাই যদি চিন্তা করি আমরা, তাহলে বাংলাদেশের আপনি যে জেলায় আছেন, মেহেরপুর, গাজীপুর, ঢাকা, তাহলে এই যে নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র জেলায় বা সেখানকার মধ্যে রহিম ট্রেডার্স, জলিল ট্রেডার্স, ইসলামী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, এই যে নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তির যে আমরা করি অর্থনৈতিক যে আলোচনাগুলো হয় সেটা হচ্ছে আমাদের কাছে ব্যষ্টিক। আর সামগ্রিক বাংলাদেশের যে অর্থনৈতিক যে আলোচনা হয় সেটা হচ্ছে আমাদের কাছে সামষ্টিক, যেটা আমি আগেই বললাম। তাহলে এই কথাটা আপনার কাছে নাও মনে থাকতে পারে। এই সময় আবার ফোন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম।
জি জি, জিআইবিবিটা চলছে, আপনাদেরটা দেরি আছে, 9টা 30-এ শুরু হবে। আচ্ছা, আমি অ্যাড করছি আপনাকে। জি সরি। তাহলে এখানে সামগ্রিক আচার আচরণ বিশেষ না করে আপনি এইভাবে লিখতে পারেন, আপনার মতো করে আপনার মনের ভাষা এখানে প্রকাশ করবেন। যে অর্থ ব্যবস্থার মধ্যে কোনো ভৌগোলিক, একটা নির্দিষ্ট ভৌগোলিক কোনো এরিয়ার বা ভৌগোলিক অঞ্চলের বা কোনো দেশে সামগ্রিক আচার আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। মানে আমি বলছি এটা যে আপনার যদি মনে না থাকে তাহলে আপনি আপনার মতো করে শব্দগুলি এখানে অ্যাপ্লাই করবেন, যেটা দ্বারা সমগ্র জাতি বুঝাবে, সমগ্র অঞ্চল বুঝাবে, সমগ্র দেশ বুঝাবে, এরকম ভাষা এখানে ইউজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সংজ্ঞাগত। শব্দগত পার্থক্য আমরা জানি, ম্যাক্রো মাইক্রো। মাইক্রো হচ্ছে ক্ষুদ্র, ছোট, ব্যষ্টিক। তাহলে এটা ব্যষ্টিক বা এটা শব্দের ম্যাক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র বা ছোট, অপরদিকে সামষ্টিক হলো ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বা বিশাল। আপনি যখন এই সংজ্ঞাটা জানবেন, যখন সংজ্ঞাটা জানবেন তখন কিন্তু এটা আপনার কাছে দুটা কিন্তু আলাদা করা অনেক সহজ হবে, দুটো আলাদা করা অনেক সহজ হবে। অবশ্যই এই সংজ্ঞাগুলো আমাদের জানা প্রয়োজন এবং এটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আমি আবারও বলছি, যেটা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আচ্ছা, এই প্রশ্নগুলো ঘুরে আসে। মূল কথা ব্যষ্টিক সামষ্টিকের এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। আচ্ছা, তার শব্দগত পার্থক্য আমরা দেখলাম যে মাইক্রো হচ্ছে আমাদের, বা ব্যষ্টিক হচ্ছে আমাদের ক্ষুদ্র, আর অপরদিকে ম্যাক্রো হচ্ছে আমাদের কাছে বৃহৎ বা বিশাল। চলকের পার্থক্য, ব্যষ্টিক অর্থনীতির মূল চলক হলো ফার্মের উপাদান নিয়োগ, বিশেষ দ্রব্যের দাম, উৎপাদন, বিশেষ ভোক্তার আয়, ভোগ, সঞ্চয় ইত্যাদি। এই বিষয়গুলো হচ্ছে কি, মানে আমরা তো এটা ফার্স্ট চ্যাপ্টার পড়তেছি, এই বিষয়গুলা হচ্ছে অর্থনীতির অন্যান্য যে অধ্যায়গুলো আছে, উনি 7 নম্বর 8 নম্বর অধ্যায় বা সামষ্টিক অর্থনীতি যেটা আছে সে অধ্যায়ের যে বিষয়গুলো কিছু এখানে আলোচনা করা হচ্ছে, সামষ্টিক না ব্যষ্টিক অর্থনীতির যে আরো পরের অধ্যায়গুলো সেই অধ্যায়ের ইয়াগুলো এখানে তুলে ধরা হয়েছে, যার কারণে এটা আমাদের কাছে একটু সমস্যা মনে হতে পারে, কিন্তু এটা আমি বুঝিয়ে দিচ্ছি, সহজ লাগবে। তাহলে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে চলক। চলক বলতে আমরা কি বুঝি, এখানে কিছু কিছু ভাষা ব্যবহার হবে আপনাকে মানে বিরক্তির মধ্যে ফেলা যায়, যে এগুলা কি ভাষা, এগুলা পড়তে ভালো লাগতেছে না এই কথা, কিন্তু সহজভাবে নেবেন জিনিসগুলো, আপনি সে বিষয়গুলো সহজভাবে নেবেন। চলক কি, চলক বলতে চলমান, পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয়। ধ্রুবক মানে কি, স্থির, যেটা স্থিরভাবে থাকে। তাহলে চলক মানে পরিবর্তন হয় যেটা। তাহলে মূল চলক কোনো ফার্মের উপাদান নিয়োগ। উপাদান নিয়োগ বলতে আমরা এখানে ম্যান পাওয়ার বুঝি, মূলধন বুঝি, এইরকম জিনিসগুলো উপাদান নিয়োগ। বিশেষ দ্রব্যের দাম, দ্রব্যের দাম তো চলক, এগুলা হচ্ছে কি ওঠে বাড়ে এরকম করে, তাই না? উৎপাদন, উৎপাদন কোনো উৎপাদন তো ফিক্সড না, এবছর উৎপাদন হলে তো 4000 মেট্রিক টন, সামনের বছর হয়তো 5000 মেট্রিক টন, এরকম ভাবে উৎপাদন হতে পারে। ভোক্তার, বিশেষ ভোক্তার আয়, ভোগ, সঞ্চয়, এই জিনিসগুলো হচ্ছে কি চলক, এগুলা হচ্ছে আমাদের পরিবর্তন হয়। তাহলে ব্যষ্টিক অর্থনীতির মূল চলক হলো ফার্মের, মানে কোনো ছোট ছোট কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের যে উপাদানগুলো আছে, যে চলকগুলো আছে সেগুলা। আর সামষ্টিক অর্থনীতির চলগুলি কি, সামষ্টিক মানে কি, পুরা, যেটা বললাম পুরা বাংলাদেশের মনে করেন, এখন আপনি অন্য চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দেন, এখন পুরো বাংলাদেশের চিত্রটা মাথায় নিয়ে আসুন, যে বাংলাদেশের অর্থনীতি। তাহলে এখানে দেখেন সামষ্টিক অর্থনীতির চলকগুলো হলো জাতীয় আয়। জাতীয় আয় বলতে কি আপনার আমার একার আয় তা না, আপনার আমার একা যেটা সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পড়বে। আর জাতীয় আয় সমগ্র বাংলাদেশে যেটা আছে সেটা সমগ্র জাতির যে আয়টা হচ্ছে, বাংলাদেশের যে আয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে জাতীয় আয়, এটা হচ্ছে আমাদের সমষ্টিক। সামগ্রিক ভোগস্তর, আমাদের সকলের ভোগস্তর কত, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভোগস্তর না। তারপরে আছে নিয়োগ, সামগ্রিক ভোগস্তর, নিয়োগ স্তর এবং বিনিয়োগ স্তর, সামগ্রিক, এগুলা এগুলা হচ্ছে আমাদের কাছে সামষ্টিক অর্থনীতি। তাহলে মোট কথায় সমষ্টিকটা আপনি সমগ্র বাংলাদেশকে বিবেচনায় আনবেন, আর ব্যষ্টিকটা আপনি আপনার সংসারের কথা, আপনার প্রতিষ্ঠানের কথা, আপনি কোনো দোকানের কথা, এরকম কথা চিন্তা করে এই বিষয়গুলো এখানে লিখবেন। একটু হ্যালো, আসসালামু আলাইকুম আপা। হ্যালো আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আছি আপা, ভালো আছি। ভাই, আমি তো আর আগাইতে পারলাম না। আপা আমি পরীক্ষাও দেই নাই, আগাইতে পারি নাই, পরীক্ষায় দেন নেই? না,
পরীক্ষা দিলাম না, প্রথমে একবার দিলাম 93-তে, আর এরপর আর তো আচ্ছা দিইনি। আপা, দিইনি এই জন্য, কারণ আচ্ছা ওই যে ভাইবা ছিল আমাদের গত বছর প্রমোশন একটা হয়েছে। জি, আর যেটা জিনিস হইলো, এখন ব্রেনের মধ্যে অমন পড়ার প্রেশার আপা নিতে পারি না, এইটা হচ্ছে কথা। আচ্ছা আপা, আমি একটা যে আপনাদের হ্যাঁ, ফার্স্ট পার্টের ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আপনাকে আচ্ছা ফোন দিচ্ছি আপা। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে ঠিক জি আছে। জি আপা, জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আচ্ছা, এটা হলো চলকের পার্থক্য। এখন আপনার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে আপনি এই যে চলকের পার্থক্য, এই যে জিনিসগুলো আছে, এটা যদি নাও দেন কোনো সমস্যা নেই। আমি এভাবে দিয়েছি, আপনি যখন করবেন ঘর তো দাগাবেন, তাই না? এরকম ভাবে ঘর দাগাবেন, এদিকে লিখবেন ব্যষ্টি করতে, এদিকে সমষ্টি করতে, 1 নাম্বার দিয়ে এটা লিখবেন 1 নাম্বার দিয়ে, তাহলে এই জিনিসগুলো এত বেশি আর আপনার মধ্যে টেনশন ফিল করতে হবে না। এগুলো যদি আপনি দেখেন যে এই জিনিসগুলো যে মুখস্থ করতে হবে ওইরকম না। আচ্ছা, তারপরে আছে ব্যক্তিগত ও সামাজিক বিষয়। ব্যষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় একজন ব্যক্তি। আপনি কিন্তু অলরেডি 80% পার্থক্য কিন্তু আপনি মাথার মধ্যে সেট আপ করে নিতে পারবেন যদি এই সংজ্ঞাটা পড়েন। তাহলে ব্যক্তিগত যেটা হচ্ছে সেটা হচ্ছে সামষ্টিক। তাহলে এখানে ব্যষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় একজন ব্যক্তি, ভোক্তা, উৎপাদক, বিনিয়োগকারী, শেষ। আর অন্যদিকে সামষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় হচ্ছে সমাজ, সমাজবদ্ধ মানুষ, মানুষের যে সামগ্রিক আহ অর্থনৈতিক আলোচনা, সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম, সেটা হচ্ছে আমাদের কাছে আহ, সামষ্টিক অর্থনীতি। যেমন জাতীয় আয়, মূল্যস্তর, যেটা আলোচনা আগেই করলাম, ভারসাম্য প্রক্রিয়া, অর্থনৈতিক চিত্র, পরিধি, অনুমিত শর্ত। এই যে এখান থেকে আপনি 5টি পর্যন্ত পড়বেন, মানে মনে রাখার মতো 5টি আপনি পড়বেন। 5টি বানিয়ে রাখার বিষয় না, যদি আপনি এটা যদি ইয়া করেন, ঠিক আছে? এত পুরোটাই যে আমি 8টায় মুখস্থ করবো ওইরকম না, কিন্তু 8টায় মুখস্থ যে আমি রাখবো, মুখস্থ রাখতে হবে ওইরকম না। এই সংজ্ঞা মুখস্থ রাখলে 5টা এমনি আপনি পার হয়ে যাবে। অবশ্যই একটু নিজে বানিয়ে রাখা, যখন আপনি পড়বেন একটা বিষয় তখন বানিয়ে লেখার একটা ক্যাপাবিলিটি আপনার সবাই মেধাবী, কিন্তু ঘটনা হলো যে পড়ার সাথে ডিটাচ থাকায়, পড়ার সাথে আমরা অ্যাটাচ ছিলাম না, যার কারণে আমরা একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। তাছাড়া কিন্তু এগুলো বিষয় না, এগুলো বিষয় আপনারা অনেক সহজে কিন্তু লিখতে পারবেন। 3 নাম্বার যে ইয়েটা আলোচনা করা আছে, দেখুন এখানে সম্পদে দুষ্প্রাপ্যতা বা অপ্রতুলতা, পছন্দের সমস্যা নিয়ে আসে, ব্যাখ্যা করুন। এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক বানিয়ে দেয়। হ্যাঁ, বানিয়ে দেয়, যেটা আপনি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই শব্দগুলো দুষ্প্রাপ্যতা বা অপ্রতুলতা, পছন্দের সমস্যা নিয়ে আসে। চয়েস, আপনি যে চয়েস করবেন, চয়েস করলে আমরা এই শব্দগুলো ঠিক মতো আমরা বুঝতে পারতেছি। চয়েস কি? পছন্দ করা, তাই না? তো চয়েসের সমস্যা নিয়ে আসে, মানে যখনই আমাদের দুষ্প্রাপ্যতা বা অপ্রতুলতা যখন কোন ইয়ে থাকবে, তখন আমাদের এটা চয়েসের সমস্যা নিয়ে আসবে। সেই বিষয়টা কিরকম একটু আলোচনা করি। দেখুন এখানে, এটা দেখলে বুঝতে পারবেন। সমাজবদ্ধ মানুষের জীবনে অসংখ্য অর্থনৈতিক সমস্যা বিদ্যমান। তাহলে আপনার আমার জীবনে অনেক অর্থনৈতিক সমস্যা বিদ্যমান, কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য আমাদের কিন্তু সীমিত সম্পদ রয়েছে। আপনি ধরুন 60,000 টাকা স্যালারি পান, 60,000 টাকা স্যালারি পান, আপনার চাহিদা কিন্তু অসীম। আপনার ছেলেকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে, মেয়েকে একটা আইফোন কিনে দিতে হবে, তার আপনি নিজের একটা কোনো কিছু দরকার, আপনার হাজবেন্ডের দরকার, সংসারে এই জিনিস লাগবে। দেখেন কত সমস্যা। আপনি আমরা মানব জীবনে যে আমাদের যে পারিবারিক জীবনে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি সহজ হবে। তাহলে এই যে 60,000 টাকা আমি বেতন পাচ্ছি, 60,000 টাকার বেতনের মধ্যে আমার ছেলের ল্যাপটপ কিনে দিব, না আমি আমার মেয়ের একটা নেকলেস বা গলার হার কিনে দিব, না আমি খুব একটা ভালো একটা দামি শাড়ি নিব, না তার বাবাকে আমি একটা ঘড়ি কিনে দেবো ভালো। এখন এই যে এতগুলো সমস্যার মধ্যে কোনটা চয়েস করবেন আপনি? এই যে চয়েসটা, এই যে পছন্দটা, এই পছন্দটা সমস্যার সৃষ্টি করে আমাদের। কোনটা করব? তাহলে যেটার গুরুত্ব বেশি সেটা আপনার দরকার। ছেলের ল্যাপটপ বেশি দরকার, না মেয়ের নেকলেস বেশি দরকার, না কোনটা বেশি দরকার, এটা আপনাকে সে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব আর কি। তো এখানে বলা আছে, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত ও অপ্রচুর তথা দুষ্প্রাপ্য বা অপ্রচুর। এই দুষ্প্রাপ্য
সম্পদের সাহায্য সীমাহীন বা অসীম অভাব পূরণ করতে মানুষকে বিভিন্ন অভাবের মধ্যে বাছাই বা নির্বাচন করতে হয়। অতএব মানুষের অর্থনৈতিক মূল সমস্যা মূলে রয়েছে দুষ্প্রাপ্যতা, পছন্দ এবং নির্বাচন। দুষ্প্রাপ্যতা, পছন্দ এবং নির্বাচন। তাহলে এই তিনটা বিষয় আমরা একটু আলোচনা করব এখানে। এই তিনটা বিষয় থেকে এবারে বানিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। প্রশ্ন বিভিন্ন রকম বানিয়ে দেয়, তবে তিনটা বিষয় দুষ্প্রাপ্যতা, পছন্দ এবং নির্বাচন, এই তিনটা বিষয় আলাদা আলাদা করে যখন আপনি জানবেন তখন আপনি বানিয়ে লিখতে পারবেন। এখানে মুখস্থ করার দরকার নাই। তাহলে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কি, স্কারসিটি কি? তো এখানে দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের দুষ্প্রাপ্যতা। আপনাদের কাছে কলম থাকলে আপনি লিখে নেবেন। এখানে সম্পদের দুষ্প্রাপ্যতা, এটা হচ্ছে কি সম্পদের দুষ্প্রাপ্যতা। এই সম্পদের দুষ্প্রাপ্যতা হচ্ছে মানব জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। এরূপ সীমিত সম্পদের বিষয়টি বোঝানোর জন্যই মূলত দুষ্প্রাপ্যতা ধারণাটির উদ্ভব হয়েছে। তাহলে কোনটার জন্য? এই যে সম্পদের কথা বললাম, সম্পদের যে আমাদের দুষ্প্রাপ্যতা রয়েছে, মানে অপ্রতুলতা রয়েছে, সীমিত রয়েছে, সেটা হচ্ছে আমাদের কাছে দুষ্প্রাপ্যতা বোঝানো হয়েছে আর কি। মানুষের জীবনে অভাবের শেষ নেই, কিন্তু অভাব পূরণের সম্পদ খুবই অপ্রচুর। এখানে দেখুন ভাষাগুলো কিন্তু এমন ভাষাগুলো নিয়ে আসছে, অপ্রচুর। অপ্রচুর কথাটা লেখা নিয়ে দরকার ছিল, এখানে তো সীমিত লেখা বা অল্প বা সীমিত এই ধরনের কথা তো নিয়ে আসলে আমরা ভালো বুঝতাম। অপ্রচুর দিয়েছে মানে প্রচুর নয়, সীমিত। তাহলে এই ভাষাগুলো কিন্তু আপনি বিরক্ত আনবে, মানে মাঝে মধ্যে আপনাকে বিরক্ত। তাহলে আপনি কি করবেন তখন এই অপ্রচুরটা কাটে দিয়ে এখানে সীমিত লিখে দিবেন, সীমিত বা অল্প এরকম কথা লিখে দিবেন, ঠিক আছে? বিরক্ত হব না, বিকল্প ভাষাগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো প্রয়োজনীয় তুলনায় সম্পদের এরূপ অপ্রচুর যোগানকে দুষ্প্রাপ্য সম্পদ বলে। তাহলে আমরা মূলত যেটা বুঝলাম যে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের যে সীমিত সম্পদ এটাকে বোঝায়। এটা মাথায় রাখবেন। এই পর্যন্ত শেষ আলোচনা। এত কিছু পড়ার জন্য না, ওই ঘুরে পেছে একই কথায় আলোচনা করা হয়েছে। মানুষের অভাব অসীম, সীমিত সম্পদ, এর দ্বারা কোন অভাব পূরণ করবো সেটা আমাদের চয়েস করতে হবে। এই অভাব মানে এই দুষ্প্রাপ্যতা দ্বারা আমাদের ওটাই বোঝাবে সম্পদ সীমিত। তারপরে আছে পছন্দ। এই পছন্দের বিষয়টা হচ্ছে মানে চয়েস, যেটা পছন্দ বললে আমরা মাথায় সহজে ঢুকবে না, কিন্তু চয়েস বললে ঠিকই আমাদের মাথায় ঢুকতেছে। অর্থনীতিতে পছন্দ সংক্রান্ত সমস্যা একটি মৌলিক সমস্যা। পছন্দ সংক্রান্ত সমস্যাটি অধ্যাপক বাউডেন 1974 সালে ইকোনমিক্স গ্রন্থে বিস্তারিত ব্যাখ্যা করেন। তো এগুলো এত কিছু বলার দরকার নাই, লেখার দরকার নাই। অর্থনীতির এই যে পছন্দ সংক্রান্ত সমস্যা মৌলিক সমস্যা, এটা আমাদের জানার প্রয়োজন আছে, কিন্তু ওটা জানার প্রয়োজন নেই। আচ্ছা, এত কিছু জানার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে তারপর বলা আছে যে যার দ্বারা সঠিক পছন্দ করার কৌশল বিবেচিত হয় তা হলো অর্থনীতি। প্রত্যেকের নিজ নিজ ইচ্ছা ও উদ্দেশ্য আছে এবং সেই ইচ্ছা বা উদ্দেশ্য পূরণের লক্ষ্যে যে পছন্দ কার্যক্রম পরিচালিত হয় তাকে সঠিক পছন্দ বলে। মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। অন্যদিকে এই সম্পদ আবার বিকল্প ব্যবহারযোগ্য, তাই না? সম্পদ আবার বিকল্প ব্যবহারযোগ্য, মানে আপনার কাছে যে সম্পদটা আছে সেই সম্পদটা, যেটা বললাম, যে টাকা আপনি উপার্জন করেন সেই টাকা দিয়ে আপনি কোনটা করবেন, কোন বিকল্পটা করবেন, যে আপনি ছেলের ল্যাপটপ কিনে দেবেন না মেয়ের নেকলেস কিনে দেবেন না কোনটা কিনে দেবেন সেটা আপনাকে জানতে হবে। বা এই যে বিকল্প ব্যবহার আছে, মানে এটার ব্যবহার কোথায় করব আমরা, সেটা বিকল্প ব্যবহারযোগ্য আর কি, সে কথা বলা আছে, বিকল্প ব্যবহারযোগ্য। অর্থাৎ একই সম্পদ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। যেমন এক খণ্ড জমিতে পাট বা আখ আলাদা আলাদাভাবে উৎপাদন করা যায়, কিন্তু একই সাথে দুইটি ফসল উৎপাদন করা যায় না। উৎপাদনকারী যদি পাট উৎপাদন করে তবে তাকে আখ উৎপাদন ত্যাগ করতে হবে, আবার যদি আখ উৎপাদন করে তবে তাকে পাট উৎপাদন ত্যাগ করতে হবে। এক্ষেত্রে উৎপাদনকারী ধান এবং পাটের উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে সঠিক পছন্দ সমস্যার সম্মুখীন হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? যে এটা যখন কৃষির ক্ষেত্রে আমরা বুঝাবো যে আপনার এক খণ্ড জমি আছে, সেই জমিতে আপনি একই সাথে পাট উৎপাদন করতে পারেন, ধান উৎপাদন করতে পারেন, কিন্তু যে কোনো একটা উৎপাদন, একসাথে দুটা হবে না, একই জায়গায় এট এ টাইমে দুইটা উৎপাদন হবে না। তাহলে কোনটা উৎপাদন করবেন সেটা আপনার পছন্দের উপর নির্ভর করবে, সেই কথা বলা আছে এখানে। তাহলে এখন এই যে সমস্যাটা, এই সমস্যা মানে কোনটা আপনি উৎপাদন করবেন, কোনটা দ্বারা আপনার অভাব মোচন হবে সেটা আপনি পছন্দ করবেন, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে পছন্দের সমস্যা, যে আমরা কোনটা পছন্দ করব, চয়েস করব। এখানে বলা আছে সুতরাং সীমিত সম্পদ দ্বারা অসীম অভাবের মোকাবেলা করতে
হয় তখনই যখন উৎপাদনকারী সমাজের নিকট মুখ্য সমস্যা হয়ে দাঁড়ায় পছন্দ সংক্রান্ত সমস্যা। সমস্যা তথা মৌলিক সমস্যা হলো বাছাই বা নির্বাচন করা। আচ্ছা, এখন সিলেকশনের কথা আসছে এখানে, নির্বাচন বা সিলেকশন। মানব জীবনে অন্যতম প্রধান, মানুষের জীবনে অভাব অসীম হলেও অপূর্ণের সম্পদ খুবই সীমিত, মানে ওই কথাই বারবার আসছে, ওই একই কথাই বারবার আসছে। ফলে মানুষের পক্ষে সীমিত সম্পদ দ্বারা এক্ষেত্রে সকল অভাব পূরণ করা সম্ভব হয় না। তাই অভাবের তীব্রতা অনুযায়ী তাকে অভাব সমূহ সাজাতে হয় এবং অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় অভাব আপাতত পরিহার করে অতি জরুরি অভাব প্রথমে পূরণ করতে হবে। একে বলে বাছাই বা নির্বাচন সমস্যা। যেমন একজন মানুষের কাছে ১,০০০ টাকা আছে, এখন তার প্রয়োজনীয় জুতা, সাইকেল, মানে এরকম দুটা দ্রব্যের অভাব থাকতে পারে। কোন দ্রব্য অভাব মেটাবে সেটা দ্বারা আমরা কি মানে নির্বাচন বোঝাচ্ছে, যে কোনটা আমরা নির্বাচন করব, কোন অভাবটা আমরা নির্বাচন করব বা কোন অভাব মোচনের জন্য আমরা সম্পদটা ব্যবহার করব, সেটা আমরা চয়েস করাটা, সেটা চয়েস তো না, সেটা বাছাই করাটা হচ্ছে আমাদের কাছে নির্বাচন। তা নির্বাচন হচ্ছে আমাদের কাছে অভাব বাছাই করব, আমাদের কোন অভাব মোচন করব সেটা বাছাই করব। অভাব মোচন বাছাই, অভাবটা বাছাই, অভাব বাছাই। আপনাদের কাছে কলম থাকলে এটা লিখে নেবেন, অভাবটাকে আমরা বাছাই করতেছি, যে অভাবটাকে বাছাই করতেছি আমরা, যে কোন অভাবটা আমাদের মেটানো জরুরি। আর এখানে যেটা চয়েসের বেলায় আসবে, সম্পদ আমরা যেটা দ্বারা অভাব মোচন করবে, যেটা দ্বারা অভাব মোচন করবে, যা দ্বারা অভাব মোচন করবে, সেটা কোনটা আমরা যে কোনো একটি ফিক্সড, যে কোনো একটি আমরা চয়েস করব, যে দ্বারা যে উপকরণ দ্বারা অভাব মোচন হবে সেটা। আর সম্পদের আর দুষ্প্রাপ্যতা হয় সম্পদের ক্ষেত্রে, যে সম্পদটা হচ্ছে আমাদের কাছে সীমিত। তো এই তিনটা বিষয় এখানে আমাদের জানা জরুরি এবং এটা থাকে আমাদের, কিন্তু আপনাদের ব্যষ্টিক সমষ্টি যেটা দেখালাম ওটা আমাদের থাকবে। আর অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট আপনাদের এবারে থাকার সম্ভাবনা রয়েছে, এটা আমি আগামী দিন আলোচনা করব, এখান থেকে আলোচনা করবো। আপনার ঠিক একটু ওই সময় আছেন, একজন হলে অন্ততপক্ষে আপনারা জয়েন করেন, তাহলে ক্লাসটা শুরু করা যায়। হ্যাঁ, আর যাদের জিএফআই আছে, জিএফআই আপনারা জয়েন হতে পারেন। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, আগামী দিন এখান থেকে শুরু করবো আর কি। আজকে প্রথম দিন একটু অনেক একটু লেটে শুরু হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।